হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ব্রেন বক্স একাডেমি। আমি শুভ স্যার, ফাউন্ডার অ্যান্ড সিইও অফ ব্রেন বক্স একাডেমি। আজকে নিয়ে চলে এসেছি স্টুডেন্টস রেলওয়ে বুস্টার সিরিজ। এই সিরিজে তোমরা দেখতেই পাচ্ছ থাম্বনেলে, রেলওয়ের যতগুলি পরীক্ষা আছে প্রত্যেকটি পরীক্ষার ফিজিক্সের প্রচুর পরিমাণে নিউমেরিক্যালস আমরা দেখতে পাই। এই নিউমেরিক্যালসগুলো প্রত্যেকে প্র্যাকটিস না করার অভাবে কিন্তু আমরা অনেক কোশ্চেন অ্যান্সার ছেড়ে দিই। তো সেইটা যাতে না হয় আমি তোমাদের জন্য এই সিরিজটা নিয়ে এসেছি। আজকে তার সেট 1 ফিজিক্সের যতগুলো চ্যাপ্টারের নিউমেরিক্যালস আছে সেগুলো আমরা মিক্সড ওয়াইজ এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ওয়াইজ কমপ্লিট করব এই সিরিজটার মাধ্যমে। তোমরা প্রত্যেকে এগুলো ভালো করে লক্ষ্য করবে। আমি প্রতিটা জিনিস বুঝিয়ে করিয়ে দিচ্ছি, সেগুলোকে প্র্যাকটিস করবে, তাহলেই দেখবে ফিজিক্সের নিউমেরিক্যালসগুলো কত সহজ লাগছে। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, দ্য আউটপুট ওয়াই অফ দ্য লজিক সার্কিট ইজ গিভেন বিলো। এখানে একটা লজিক সার্কিট দেওয়া আছে, লজিক গেট দিয়ে, তোমরা সবাই জানো লজিক গেট। তো সেই লজিক সার্কিটে আউটপুট বা ওয়াই এটা কি হবে এটা জানতে চাওয়া হয়েছে। তো আমরা চলো দেখে নিই। এক্স এটাকে বলা হয় ইনপুট, এবং এখানে সার্কিটটি আছে, এবং এখানে হচ্ছে ওয়াই মিনস হচ্ছে আউট। এবার কথা হলো, এই লজিক গেট এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই যে এক্স ইনপুটটি দেওয়া হয়েছে এটি সোজা একটি তারের মাধ্যমে এই গেটের কাছে চলে গেছে। সুতরাং এখানে যদি এক্স থাকে এই তারের মধ্যে দিয়েও কি যাবে, এক্স ইনপুটটাই যাবে। আবার দেওয়া আছে এই এক্স ইনপুট থেকে একটা অংশ তার বেরিয়ে এসে কোথায় এসছে, নট গেটে। আমরা জানি নট গেট কি করে, ইনভার্স করে দেয়। যে ইনপুট আমরা দিই, বাইনারি যে ইনপুট 0 অথবা 1 যাই দিই না কেন, তার ইনভার্স বা রিভার্স করে দেয়। যদি 0 দিই তাহলে 1 করে দেয়, যদি 1 দিই তাহলে 0 করে দেয়। তাহলে এক্স যেটা আসছিল সেখান থেকেই একটা তার বেরিয়ে এসছে নট গেটে, তাহলে নট গেট কি করে দেয়, এর রিভার্স করে দেয়, এর বার করে দেয়। তাহলে এখানে কি আসবে, এক্স বার। তাহলে এই যে এক্স অর গেট, এইটি খুব ইম্পর্টেন্ট একটি গেট। এক্স অর গেট, এই এক্স অর গেটের আউটপুট যেটা হবে সেটাই হচ্ছে ওয়াই। তাহলে আমরা যদি দেখি এক্স অর গেট, এই এক্স অর গেটের ইনপুটে কি কি ঢুকলো, এই এক্স অর গেটের ইনপুটে যেগুলো যেগুলো ঢুকলো সেগুলো হলো যথাক্রমে এক্স এবং এক্স বার। আউটপুটে যেটি ঢুকলো সেটি হলো যথাক্রমে ওয়াই, আউটপুট যেটা বেরোল। এই ইনপুট এবং আউটপুটকে যে ছকের মাধ্যমে দেখানো হয় তাকে বলা হয় ট্রুথ টেবিল। ঠিক আছে, তো এবার কথা হলো, 0 যদি আমি রাখি, আমার কাছে বাইনারি ডিজিট কত আছে, 0। 0 যদি আমি রাখি তাহলে এক্স বার কত হয়ে যাবে, নট গেট দিয়ে যাওয়ার পরে 1। আর 1 যদি রাখি তাহলে কত হয়ে যাবে, 0। এই দুটোই আমার কাছে কি আছে, ইনপুট হবে। তার কারণ কি, তার কারণ হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ যে একটাই আমার কাছে ইনপুট আছে, এটা আমি 0 রাখতে পারি বা 1 রাখতে পারি। যদি 0 রাখি তাহলে এক্স বারটা কি হয়ে যাবে, 1। যদি এটাকে 1 রাখি তাহলে এক্স বারটা কত হয়ে যাবে, 0। এবার যদি দেখি আমরা এক্স অর গেটের আউটপুটের ফর্মুলা, এক্স অর গেটের আউটপুটের ফর্মুলা হলো ওয়াই সমান, আমি এখানে যদি ইনপুট এ আর বি ধরে নিই তাহলে এ বি বার প্লাস এ বার বি। যদি ইনপুট এ আর বি হয় সেই ক্ষেত্রে এক্স অর গেটের ফর্মুলা এটা। তাহলে এখানে ইনপুট আছে কি আমার, এক্স এবং এক্স বার। তাহলে এক্স আর এক্স বার আমার কাছে ইনপুট আছে, তাহলে এখানে কি হবে আউটপুটটা, ওয়াই ইজ ইকাল টু এক্স, এক্স বার তো ছিলই তার বার প্লাস এক্স বার ইন্টু এক্স বার। তাহলে কত হলো, এক্স যে বার আছে তার উপরে যদি বার করি, 0-র বার যদি 1 হয়, 1-এর আবার বার করলে কত আসবে, 0। তাহলে এক্স বারের বার তাহলে কি হয়ে যাবে, এক্স প্লাস এক্স বার ইন্টু। এইটা হচ্ছে আমার এই কোশ্চেনের আউটপুট। এবার তোমরা দেখো এই আউটপুটে আমি যদি এক্স এবং এক্স বার, এক্স কে 0 এক্স বারকে 1 রাখি, বা এক্স কে 1 এক্স বারকে 0 রাখি, দুটো ক্ষেত্রে আউটপুট সর্বদা আমরা কি পাবো, 1 পাবো। আমি এখানে জাস্ট করিয়ে একটা দেখিয়ে দিচ্ছি, একটা এক্সাম্পল নিয়ে দেখিয়ে দিচ্ছি। ওয়াই সমান এক্স এক্স প্লাস এক্স বার এক্স বার। এবার দেখো আমি কি রাখছি, প্রথমটা দেখাচ্ছি, এক্স সমান 0 রাখছি। তাহলে এক্স সমান যদি 0 রাখি, 0 ইন্টু 0
প্লাস এক্স বার সমান 1 রাখছি, 1 ইন্টু 1, তাহলে দেখো আউটপুট কত হলো 1। আবার আমি আরেকটাও দেখিয়ে দিচ্ছি, যদি আমি এক্স সমান 1 রাখি আর এক্স বার সমান 0 রাখি, এক্স সমান 1 রাখলে 1 ইন্টু 1 প্লাস 0 ইন্টু 0, তাহলে কত হলো 1। তাহলে দুটো ক্ষেত্রেই তোমরা দেখতে পেলে যে এই দুটো কেসে সবসময় কি হচ্ছে, আউটপুট 1 আসছে। তাহলে অ্যান্সার কি হবে, আউটপুট ওয়াই অলওয়েজ কি হবে, অ্যান্সার 1। তাহলে অ্যান্সার 1 ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন এ। নেক্সট স্লাইডে চলে আসছি, নাম্বার 2। এইখানে কি প্রবলেমটা দিয়েছে, বলেছে দ্য ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি অ্যাট এ ডিস্টেন্স আর ফ্রম এ লং ওয়্যার ক্যারিং কারেন্ট আই। আমরা জানি যে একটা কারেন্ট ক্যারিং ওয়্যার বা একটা পরিবাহী তার যার মধ্যে দিয়ে আই কারেন্ট যাচ্ছে, সেই আই কারেন্ট যাওয়া তারটির চারপাশের অঞ্চলে কি তৈরি হয়, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। ঠিক আছে, মনে রাখবে এটা সবসময়। যদি এটা আই কারেন্ট যায়, একটা তার হয়, সেখান থেকে আর দূরত্ব দূরে এই বিন্দুতে কিন্তু কি তৈরি হবে, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। এবার বলেছে যতটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে তার ইন্টেন্সিটি কত বলে দিয়েছে, 0.9 টেসলা। আমি ধরে নিলাম যতটা ম্যাগনেটিক ফিল্ড এই আর দূরত্ব দূরে তৈরি হবে তার মান হচ্ছে বি, এবং বি এর মান কত, 0.9 টেসলা। এবার কথা হলো এই বি এর ফর্মুলা কি। বি এর ফর্মুলা জানার জন্য আমি এখানে জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি। বি এর ফর্মুলা জানার জন্য এই কারেন্ট ক্যারিং ওয়্যারের ক্ষেত্রে আমরা কি লাগাতে পারবো, অ্যাম্পিয়ার সার্কাইটাল ল বা অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্র। অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্র বলছে যে বি ডট ডিএল এর ইন্টিগ্রেশন ইজ ইকাল টু মিউ জিরো আই। ঠিক আছে, এইখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি কি করতে হয়, এখানে একটা লুপ নিতে হয় এরকম, এবং লুপ নেওয়ার পরে ক্যালকুলেশন করতে হয়। বি বাইরে বেরিয়ে যায়, ডিএল এর ইন্টিগ্রেশন হয় সমান মিউ জিরো ইন্টু আই। মিউ জিরোকে পারমিটিভিটি বলে, তোমরা সবাই জানো, শূন্য মাধ্যমে। তাহলে বি ইন্টু, এটা যেহেতু একটা সার্কুলার লুপ নিয়েছি ওই জন্য এর ডিএল অংশ মানে হচ্ছে ছোট ছোট অংশ, এটা হচ্ছে ডিএল। এই সব ডিএল গুলোকে যোগ করলে আমরা কি পাবো, 2πr ইজিক্যাল টু মিউ জিরো আই। তো সেখান থেকে আমরা বি এর যে ফর্মুলাটা পাই সেটা হলো মিউ জিরো আই বাই 2πr। এবার হচ্ছে এই ফর্মুলাটি তোমাকে মনে রাখতে হবে যে লং স্ট্রেট ওয়্যারের জন্য আর দূরত্ব দূরে ম্যাগনেটিক ফিল্ডের ইন্টেন্সিটি হয় মিউ জিরো আই বাই 2πr, যেখানে মিউ জিরোকে বলা হয় পারমিটিভিটি অফ ফ্রি স্পেস, পারমিটিভিটিকে ইংলিশ বাংলায় বলা হয় চৌম্বক ভেদ্যতা। এবার কথা দেখো, মিউ জিরো হচ্ছে কনস্ট্যান্ট, আই হচ্ছে কনস্ট্যান্ট, 2π কনস্ট্যান্ট, তাহলে এখান থেকে আমি বলতে পারি বি ইজ প্রপোর্শনাল টু 1/r। এবার দেখো বলেছে আর দূরত্ব দূরে বি যদি 0.9 টেসলা হয়, তাহলে বি কত হবে যদি ডিস্টেন্সটা কত করে দেওয়া হয়, 3r করে দেওয়া হয়। তাহলে আমরা বি প্রপোর্শনাল টু যদি 1/r হয়, তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারছি এখানে যদি আমরা আর এর জায়গায় 3r বসিয়ে দিই তাহলে এটা কি হয়ে যাবে, b/3 হয়ে যাবে। পরিষ্কার বোঝা যাচ্ছে, এখান থেকেও বুঝতে পারো, বা তোমরা এখান থেকেও করে নিতে পারো কি না, বি ইজ ইকাল টু মিউ জিরো আই বাই 2π ইন্টু 3r। তাহলে এখান থেকে লিখতে পারবো মিউ জিরো আই বাই 2πr ইন্টু 1/3। এই মিউ জিরো আই বাই 2πr সমান কত, বি, এটাকে আমি বি ড্যাশ দিলাম, সরি। তাহলে বি ড্যাশ সমান কত হলো, b/3। এবার বি এর মান কত দেওয়া আছে, 0.9 টেসলা ডিভাইড বাই 3, দ্যাট ইজ ইকুয়াল টু 0.3 টেসলা। তাহলে 0.3 টেসলা কোথায় আছে দেখি, অ্যান্সার অপশন বি। ঠিক আছে, নেক্সট স্লাইডে যায়। ইন দ্য ফলোয়িং সার্কিট ফাইন্ড দ্য ভ্যালু অফ I2। প্রত্যেকে তোমরা দেখতে পাচ্ছ এটা একটা সার্কিট দেয়া আছে, এখানে কতগুলো রেজিস্ট্যান্স যুক্ত আছে, এবং পরিষ্কার দেখেই বোঝা যাচ্ছে এই রেজিস্ট্যান্স গুলো কিসে আছে, প্যারালালে আছে। কোন কম্বিনেশনে আছে, প্যারালাল কানেকশন। আমরা জানি প্যারালাল কানেকশনে যদি রেজিস্ট্যান্স গুলো যুক্ত থাকে তাহলে কি হয়, কারেন্ট প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে ডিফারেন্ট হয়, মনে রাখবে এটা। কারেন্ট প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে ডিফারেন্ট হয়, আলাদা আলাদা হয়। এখানেও তাই দেখছি, এটা হচ্ছে টোটাল কারেন্ট I1 গেছে এদিক দিয়ে, I2 গেছে এদিক দিয়ে, I3 গেছে এদিক দিয়ে।
এবার কথা হলো, আমাকে জিজ্ঞাসা করেছে I2 কত, মানে এই 15 ওহম রেজিস্ট্যান্স যেটা আছে 15 ওহম, এই 15 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কতটা কারেন্ট গেছে সেইটা আমাকে বার করে দেখাতে হবে। তার জন্য আমাকে প্রথমেই একটা ফর্মুলা জেনে রাখতে হবে। মনে রাখবে, প্যারালাল কানেকশনে যদি রেজিস্ট্যান্স থাকে তার ক্ষেত্রে যে কোনো রেজিস্ট্যান্স, I2 আজকে দিয়েছে, কালকে I1ও দিতে পারে বা কোনোদিন I3ও দিতে পারে পরীক্ষায়। তো সবগুলোই আমি জানিয়ে দিচ্ছি কিভাবে বার করতে হয় এই অঙ্কগুলোর ক্ষেত্রে। ঠিক আছে, মনে রাখবে প্যারালাল কানেকশনে যদি রেজিস্ট্যান্স গুলো থাকে তাহলে কারেন্ট ডিফারেন্ট হয়। সেই ক্ষেত্রে এই ধরনের কোশ্চেন করা হয় যে এর মধ্যে দিয়ে রেজিস্ট্যান্স কারেন্ট কত, 10 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্ট কত, বা জিজ্ঞাসা করতে পারে 30 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্ট কত, যে কোনোটা জিজ্ঞাসা করতে পারে। তার জন্য ফর্মুলা হচ্ছে, যে রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্ট জিজ্ঞাসা করবে, যেমন এখানে আমাকে জিজ্ঞাসা করেছে I2, এটা হলো ফর্মুলা। এই ফর্মুলাটা আমরা ইউজ করব, তাহলেই আমরা যে কোনো সলিউশন সহজেই করে নিতে পারবো। আমাকে জিজ্ঞাসা করেছে I2 মান কত, আমি বলছি I2 মান সমান হচ্ছে কি আর ইকুইভ্যালেন্ট, মানে কি তুল্য রোধ বার করতে হবে, যতগুলো রেজিস্ট্যান্স থাকবে তার তুল্য রোধ বার করতে হবে, ডিভাইডেড বাই যে রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্ট জিজ্ঞাসা করেছে সেই রেজিস্ট্যান্সের মান লিখতে হবে। আমি ধরে নিলাম I2 যে রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে জিজ্ঞাসা করেছে তার মান হচ্ছে I2 ইজ ইকাল টু 15 ওহম। ইনটু কি করতে হবে, ইনটু হচ্ছে মূল তড়িৎ প্রবাহ, মূল তড়িৎ প্রবাহ মানে টোটাল কারেন্ট, ইনটু টোটাল কারেন্ট। তাহলে কি ফর্মুলাটা বোঝা গেল। আমাকে যদি এখানে I2 এর জায়গায় কি দেয়, আমি এখানে দুটোই ফর্মুলা দেখিয়ে দিচ্ছি। যদি ধরো I1 বার করতে দিল আমাকে, I1, তাহলে আমি কি লিখবো, আর ইকুইভ্যালেন্ট ডিভাইডেড বাই R1 ইনটু টোটাল কারেন্ট I। যদি আমাকে কোনোদিন I3 বার করতে দেয় তাহলে কি লিখবো, আর ইকুইভ্যালেন্ট ডিভাইডেড বাই R3 ইনটু I। বোঝা গেল ফর্মুলাটা, যে রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্ট বার করতে দিবে সেই কারেন্টটা ইজ ইকাল টু ওভারঅল তুল্য রোধ বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই ওই রেজিস্ট্যান্স ইনটু টোটাল কারেন্ট বা মূল তড়িৎ প্রবাহ। এই ফর্মুলা ইউজ করে আমি অঙ্কটা খুব সহজেই করে নিতে পারবো। তাহলে আমরা দেখে নিই I2 এর মধ্যে দিয়ে কতটা কারেন্ট যাচ্ছে। তার আগে আমাকে জানতে হবে আর ইকুইভ্যালেন্ট বার করার ফর্মুলা কি। প্যারালাল কানেকশনের ক্ষেত্রে তোমরা জানো 1/R ইকুইভ্যালেন্ট ইজ ইকাল টু হয় 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। এইভাবে চলতে থাকে, যেহেতু তিনটে আছে আমি তিনটে লিখলাম। তাহলে 1/R ইকুইভ্যালেন্ট ইজ ইকাল টু কত হবে, 1/10 প্লাস 1/15 প্লাস 1/30। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে লসাগু হবে 30, 3 প্লাস 2 প্লাস 1 ইজ ইকাল টু 6/30। তাহলে এখান থেকে আর ইকুইভ্যালেন্ট কত বলতে পারবো, 30/6 উঠে যাবে, 30/6 সরি, দ্যাট ইজ ইকাল টু 5 ওহম। তাহলে আর ইকুইভ্যালেন্ট সমান 5 ওহম পেয়ে গেছি। তাহলে এখান থেকে I2 বার করা আমার কাছে কোনো ব্যাপারই নেই। তাহলে আমি এখানে দেখিয়ে দিচ্ছি, I2 ইজ ইকাল টু আর ইকুইভ্যালেন্ট ইজ ইকাল টু 5 ওহম ডিভাইডেড বাই R2 এর মান কত, এই দিস ইজ R2, R2 এর মান হচ্ছে 15 ওহম ইনটু মূল তড়িৎ প্রবাহ I ইজ ইকাল টু কত, 1.2 অ্যাম্পিয়ার। তাহলে কত হলো অ্যান্সার, 1.2/3, দ্যাট ইজ ইকাল টু কত, 1.2/3 হচ্ছে, দ্যাট ইজ ইকাল টু 1.2/3 অ্যাম্পিয়ার, দ্যাট ইজ ইকাল টু 0.4 অ্যাম্পিয়ার। 0.4 অ্যাম্পিয়ার ইজ ইকাল টু I2। তোমরা আমাকে কমেন্ট বক্সে I1 এবং I3 এর মানটা, যদি অঙ্কটা বুঝে থাকো তাহলে এই I1 এবং I3 এর মানটা আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে অ্যান্সার কত হলো, অপশন বি, দ্যাট ইজ 0.4 অ্যাম্পিয়ার। নেক্সট স্লাইডে যাই। কোশ্চেন নাম্বার 4 কি বলছে, অ্যান অবজেক্ট থ্রোন ভার্টিক্যালি আপওয়ার্ডস, একটা বস্তুকে কি করা হয়েছে, উপরের দিকে ভার্টিক্যালি আপওয়ার্ডস, উপরের দিকে ছুঁড়ে দেওয়া হয়েছে। কত স্পিডে ছুঁড়ে দেওয়া হয়েছে না 20 মিটার পার সেকেন্ড। মনে রাখবে, কোনো বস্তু যদি এরকম ভার্টিক্যালি বা স্ট্রেট লাইন বরাবর ছুঁড়ে দেওয়া হয় বা নিচে ফেলা হয়, যাই হোক না কেন, সেই ক্ষেত্রে যে ফর্মুলা ইউজড হয় সেই ফর্মুলাগুলোর 4টে ফর্মুলা ইউজড হয়। আমাকে দেখে নিতে হয় কোন কোন ভ্যালুগুলো দেওয়া আছে। ঠিক আছে, এখানে দেওয়া আছে
ইনিশিয়াল ভেলোসিটি দেখো দেয়া আছে যে কোন স্পিডে ছুঁড়ে দেওয়া হয়েছে, ইনিশিয়াল স্পিড দেওয়া আছে 20 মিটার পার সেকেন্ড। জিজ্ঞাসা করেছে যে যদি এয়ার রেজিস্ট্যান্সকে আমরা নেগলিজিবল ধরি, মানে এয়ার রেজিস্ট্যান্স নেই ধরে নিলাম, তাহলে গ্রেটেস্ট হাইট টু হুইচ দ্য অবজেক্ট উইল রাইজ, মানে সর্বোচ্চ উচ্চতা ধরে নিলাম এইটা সর্বোচ্চ উচ্চতা, এইটা সর্বোচ্চ উচ্চতা কোথা থেকে, ভূমি থেকে, ভূমি থেকে এটা সর্বোচ্চ উচ্চতা ধরে নিলাম এইচ। তাহলে কতটা উচ্চতায় তুলে সর্বোচ্চ উচ্চতায় উঠেছে, না এইচ উচ্চতায় উঠেছে। বলেছে এই সর্বোচ্চ উচ্চতায় যে উঠছে সেটার মান কত হবে যদি সেটাকে 20 মিটার পার সেকেন্ড বেগে ছুড়ে দেওয়া হয়। তাহলে এখানে আমাকে কি জানতে চেয়েছে, এখানে আমাকে জানতে চেয়েছে এই সর্বোচ্চ উচ্চতাটির মান কত। এবার মনে রাখতে হবে সর্বোচ্চ উচ্চতায় বস্তুটির, যে কোনো বস্তুর অন্তিম গতিবেগ 0 হয়। অন্তিম গতিবেগকে আমরা কি দিয়ে লিখি, ভি দিয়ে লিখি। মনে রাখতে হবে সর্বোচ্চ উচ্চতায় at maximum height, at maximum height final velocity will always 0। ফাইনাল ভেলোসিটি বলো বা স্পিড বলো যেটাই বলো, ঠিক আছে, এইটা সবসময় কত হবে, এটাকে আমরা ক্যাপিটাল ভি দিয়ে লিখি, অলওয়েজ 0 হয়। ঠিক আছে, এখানে আমরা কোন ফর্মুলা ইউজ করব, আমাকে দেওয়া আছে ভি সমান ভি স্কোয়ার ইজ ইকাল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। কেন কোশ্চেন আসবে মনে যে এই ফর্মুলাটাই কেন ইউজ করব, তার কারণ হলো আমাকে ইউ এর মান দেওয়া আছে, ভি এর মানও দেওয়া আছে, ম্যাক্সিমাম হাইট বলে দিয়েছে মানেই ভি এর মান দেওয়া আছে 0। আমাকে এইচ বার করতে হবে, তাহলে এইচ বার করা ভি আর ইউ দিয়ে একটাই ফর্মুলা আছে, দ্যাট ইজ ভি স্কোয়ার ইজ ইকাল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। জি হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন। এবার কথা হলো এখানে মাইনাসও আছে, অনেক সময় প্লাসও আছে, কেন কি করে বুঝবো, মনে রাখবে পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ কোন দিকে হয়, সবসময় নিচের দিকে, কিন্তু বস্তুটাকে কোন দিকে ছুঁড়ে দেওয়া হয়েছে, ওপরের দিকে, তাই জি এর মানটা আমরা এখানে নেগেটিভ ধরলাম, ওই জন্য ইকুয়েশনে নেগেটিভ আনলাম। ঠিক আছে, তাহলে এখানে ভ্যালুগুলো বসিয়ে দিলেই আমার অঙ্কটা হয়ে যাবে। ভি এর মান 0, ইউ এর মান হলো 20 স্কোয়ার মাইনাস 2 ইন্টু জি এর মান ধরতে বলে দিয়েছে 10 মিটার পার সেকেন্ড, এই যে দেখো জি যেগুলো 10 মিটার পার সেকেন্ড, যদি না বলে তাহলে আমরা 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরে করব। এবার এইচ এর মান আমাকে বের করে নিতে হবে, খুবই সোজা, খুবই সহজ ক্যালকুলেশন, দ্যাট ইজ ইকুয়াল টু 20 স্কোয়ার বাই 20, দ্যাট ইজ ইকুয়াল টু 20। এইচ ইজ ইকুয়াল টু হবে 20 মিটার, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। কোথায় আছে 20 মিটার, অপশন বি, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, 20 মিটার। ঠিক আছে, নেক্সট স্লাইডে যাই। এটা খুব একটা ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে লক্ষ্য করবে, ট্রানজিস্টরের অঙ্ক, সেমিকন্ডাক্টরের চ্যাপ্টার। মনে রাখবে এই যে ছবিটা আমি দিয়ে রেখেছি এটা একটা এনপিএন ট্রানজিস্টর। এই এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে মনে রাখতে হয় কি, মনে রাখতে হয় যে এই ট্রানজিস্টরের ক্ষেত্রে এটা হলো কমন এমিটার মোড, কি মোড, সিই মোড, কমন এমিটার মোড। এবার কথা হলো এই কমন এমিটার মোডের এই যে এমিটারটা আছে, এই যে এমিটার দেখতে পেয়েছো, এইটা হচ্ছে কি থাকে, গ্রাউন্ড থাকে। এরপর এই কমন এমিটার মোডে যেটা গ্রাউন্ড থাকে তার লেফট সাইডটা সবসময় ধরা হয় ইনপুট এবং রাইট সাইডটা ধরা হয় আউটপুট। ঠিক আছে, এবার কথা হলো কি, এই ইনপুট এবং আউটপুট জানার পরে আমরা জানতে হবে কি এই ট্রানজিস্টরের কাজ হচ্ছে অ্যাম্প্লিফিকেশনে সাহায্য করা, মানে কারেন্টকে গেন করানো, কারেন্টকে বাড়িয়ে দেওয়া। তো এই ক্ষেত্রে আমরা দু ধরনের কারেন্ট গেন জানতে পারি। আমাদেরকে এখানে যেটা জিজ্ঞাসা করতে সেটা হচ্ছে কমন কালেক্টর গেন। ঠিক আছে, তোমরা যারা ট্রানজিস্টর পড়েছো তারা জানো যে কালেক্টর এটাকে বলে। ঠিক আছে, দিস ইজ কালেক্টর, দিস ইজ এমিটার and this is base। তিনটে টার্মিনাল থাকে, এমিটার, বেস এবং কালেক্টর। আমাকে এখানে কি জিজ্ঞাসা করেছে যে কমন কালেক্টর গেন কি হবে। এই কমন কালেক্টর গেনের ফর্মুলা হলো, ফর্মুলা কি ইউজড হবে ভালো করে জেনে নাও। কমন কালেক্টর গেন গামা ইজ ইকাল টু 1 প্লাস বিটা। এই বিটাটা কি জিনিস এইটা আমাকে আগে বার করে নিতে হবে। বিটা হলো কারেন্ট গেন, সিম্পল কারেন্ট গেন। এবার কথা, কারেন্ট গেন, যে কোনো কারেন্ট গেন ইজ ইকাল টু সর্বদা কি হয়, আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। এখানে আউটপুট কোনটা, আমি বলেছি যেটা কালেক্টরে থাকে সেটা আউটপুট, কালেক্টরে আউটপুটের পরিবর্তন, ডিভাইডেড বাই ইনপুট কোনটা যেটা বাঁ দিকে থাকে, দ্যাট ইজ বেস।
দ্যাট ইজ বেস। তো বিটার মান সবসময় হয় ডেল্টা আইসি বাই ডেল্টা আইবি। এবার আমরা দেখে নিই আমাদেরকে কি কি দেওয়া আছে। দেখতে হচ্ছে এমিটার কারেন্টের চেঞ্জ দেওয়া আছে, মানে চেঞ্জ মানে হচ্ছে ডেল্টা আইই। চেঞ্জ কত দেওয়া আছে? 1 মিলি অ্যাম্পিয়ার, লিখে নিলাম। আর কি দেওয়া আছে? কালেক্টর কারেন্টের চেঞ্জ দেওয়া আছে, মানে ডেল্টা আইসি কত? 0.995 মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে, এবার মনে রাখবে একটা ফর্মুলা খুবই ইম্পর্টেন্ট, যে যতটা কারেন্ট এমিটারে যায় সেটা কার যোগফল? বেসের কারেন্ট প্লাস কালেক্টরের কারেন্ট। তাহলে এখান থেকে যদি আমি বলি বেসের কারেন্ট কত, তাহলে আমি বলতেই পারবো যে এমিটারের কারেন্ট মাইনাস কালেক্টরের কারেন্ট। এবার এটা যদি আমি চেঞ্জ হিসাবে লিখি, এই জিনিসটাকেই আমি যদি চেঞ্জ হিসাবে লিখি, বেসের কারেন্টের চেঞ্জ ইজ ইকাল টু এমিটারের কারেন্টের চেঞ্জ মাইনাস কালেক্টরের কারেন্টের চেঞ্জ লিখতেই পারি। তাহলে বেসের কারেন্টের চেঞ্জ কত হবে? এমিটারের কারেন্টের চেঞ্জ কত? 1 মাইনাস কালেক্টরের কারেন্টের চেঞ্জ কত? 0.995। এটা যদি করা হয় দ্যাট ইজ ইকাল টু 0.005 মিলি অ্যাম্পিয়ারে চলে আসবে। এবার আমি এখানে ভ্যালুটা বসাবো। ডেল্টা আইসির মান দেওয়া আছে 0.995 ডিভাইডেড বাই ডেল্টা আইবির মান এখান থেকে পেলাম কিভাবে দেখে নিয়েছো তোমরা, 0.005। এইটা করার পর আমার কাছে বিটার মান এসে দাঁড়াবে 199। এই বিটা যখন 199 হয়ে গেল, তাহলে গামা সমান আমরা জানি 1 প্লাস বিটা, দ্যাট ইজ ইকাল টু 1 প্লাস 199 ইজ ইকাল টু 200। সো আমাদের অ্যান্সার হলো কমন মোড কালেক্টর গেনের মান হলো 200। এইটা এইভাবে করতে হবে, দেখে নাও, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে দেখে নাও। নেক্সট স্লাইডে যাচ্ছি। কেউ যদি এই অঙ্কগুলো প্রথমবারে বুঝতে না পারো, কোনো ঘাবড়াবে না, ভয় পাওয়ারও দরকার নেই। যারা ফিজিক্সের স্টুডেন্ট বা সায়েন্স নিয়ে পড়েছে তারা সহজে বুঝতে পারবে, বা অনেকে হয়তো টাচে থাকে না। সুতরাং এই ভিডিওটা বারবার দেখতে থাকবে, অবশ্যই তোমরা বুঝতে পেরে যাবে। কোনো জায়গায় যদি অসুবিধা হয় তোমরা কমেন্টে আমাকে জানাবে, আমি চেষ্টা করব পরের ভিডিওতে সেটা আবার বলে দেওয়ার। 6 নম্বর কোশ্চেনে চলে আসি। টোটাল আমরা 10টা কোশ্চেন এখানে কমপ্লিট করব। Find the value of shunt to convert 1 milliampere ammeter having internal resistance of 100 ohm to 0 to 100 milliampere ammeter। ভালো করে এই কোশ্চেনটা বুঝে রাখবে। এখানে বলা আছে একটা অ্যামমিটার যন্ত্র আছে, সেই অ্যামমিটার যন্ত্রটাকে যদি আমি রেঞ্জ এক্সটেনশন করতে চাই, রেঞ্জ এক্সটেনশন মানে যন্ত্রটা যতটা কারেন্ট মাপতে পারতো আগে, এখন বেশি পরিমাণে তার বেশি কারেন্ট মাপতে পারবে, এটাকে বলে রেঞ্জ এক্সটেনশন। দেখেছো অ্যামমিটারটা আগে 1 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট মাপতে পারতো, এখন 0 থেকে 100 মিলি অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্ট মাপতে পারবে। এই রকম অ্যামমিটারে আমাকে ট্রান্সফার করে নিতে হবে। কি করে ট্রান্সফার করব? মনে রাখবে অ্যামমিটারকে তার রেঞ্জ এক্সটেনশনের জন্য কি করতে হয়, তার সঙ্গে প্যারালালে, এই ছবিটা সবাই দেখো, তার সাথে কি করেছি, প্যারালালে একটা খুব অল্প মানের রোধ, যাকে আমরা বলি শান্ট, যুক্ত করে দিতে হয়। এইটা হলো অ্যামমিটার, ঠিক আছে, দিস ইজ অ্যামমিটার। এটার রেঞ্জ এক্সটেনশন করার জন্য এর সাথে আমি কি করেছি, শান্ট, একটা খুব অল্প মানের রোধ এর সাথে আমি প্যারালালে যুক্ত করে দিয়েছি। ঠিক আছে, ঠিক আছে, এই যুক্ত করে দেওয়ার পরে এই পুরো জিনিসটার রেঞ্জ এক্সটেনশন হয়ে কত হয়ে যাবে, 100 মিলি অ্যাম্পিয়ার হয়ে যাবে। আগে কত মাপতে পারতো, 1 মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে, এবার কথা হলো এখন ও কত মাপতে পারবে, 100 মিলি অ্যাম্পিয়ার। তোমরা যদি ছবিটা ভালো করে দেখো, এখানে কারেন্ট কত ঢুকছে, এই যে দেখতে পাচ্ছ আই কারেন্ট ঢুকছে। এখানে কত কারেন্ট ঢুকছে, দেখতে পাচ্ছ আই কারেন্ট ঢুকছে। সেই আই কারেন্টটা কি আছে, আমি বলেছি যে প্যারালাল কানেকশনে যদি থাকে তাহলে কারেন্ট ডিভাইড হয়ে যায়, কারেন্ট চেঞ্জ হয়ে যায়। তাহলে এই যে আই কারেন্ট ঢুকছে, এখানে তীর চিহ্ন দিয়ে পরিষ্কার লেখা আছে, এই যে আই কারেন্ট ঢুকছে, সেই আই কারেন্টটা কি হচ্ছে, কিছুটা অংশ শান্টের মধ্যে দিয়ে যাচ্ছে, আর তার বাকি অংশটা কোথায় চলে যাচ্ছে, অ্যামমিটারের মধ্যে দিয়ে চলে যাচ্ছে। তাহলে আমি এখান থেকে বলতেই পারি যে আই হচ্ছে টোটাল কারেন্ট ইজ ইকাল টু শান্টের কারেন্ট প্লাস অ্যামমিটারের কারেন্ট। এবার কথা হলো এই আয়ের মান কত দেওয়া আছে না, আমাকে কত টোটাল কারেন্ট মাপতে হবে, 100 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আয়ের জায়গায় আমি অবশ্যই 100 মিলি অ্যাম্পিয়ার বসাবো, কারণ আমাকে তো টোটাল 100 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট মাপতে পারে এমন বানাতে হবে। শান্টের মধ্যে দিয়ে কতটা কারেন্ট যাচ্ছে সেটা আমি জানি না, ঠিক আছে, শান্টের মধ্যে দিয়ে কতটা কারেন্ট যাচ্ছে আমি জানি না, এটা আমাকে বার করতে হবে।
কিন্তু অ্যামিটারের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে সেটা তো আমি জানি, অ্যামিটারের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে 1 মিলি অ্যাম্পিয়ার বলাই আছে। ঠিক আছে, 1 মিলি অ্যামিটারের অ্যামিটার আছে, তার মানে অ্যামিটারের মধ্যে কতটা কারেন্ট যাচ্ছে 1 মিলি অ্যাম্পিয়ার। এখান থেকে আমি এই ফর্মুলা থেকে পেয়ে যাব কি, এই ছবিটা দেখেই ফর্মুলাটা আমি লিখে দিলাম, এবং এখান থেকে পেয়ে যাব কি, শান্টের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের মান কত হবে 100 - 1, দ্যাট ইজ ইকুয়াল টু 99 মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে, এবার তোমরা জানো যে প্যারালাল কানেকশনে কারেন্ট সমান হয় না, কিন্তু ভোল্টেজ সমান হয়। ঠিক আছে, দেখো তোমরা যদি এই দুটো পয়েন্ট খুব ভালো করে লক্ষ্য করো, এই যে এখানে গোল দেওয়া আছে এই পয়েন্টটা, আর এই যে পয়েন্ট, এই দুটো পয়েন্টের মধ্যে কি আছে, এই দুটো পয়েন্টের মধ্যে শান্ট আছে। আবার এই পয়েন্টটা আর এই পয়েন্টটা, এই দুটো পয়েন্ট একই, এই দুটো পয়েন্টের মধ্যেই আবার কি আছে, অ্যামিটারও আছে। মনে রাখবে প্যারালাল কানেকশনে অলওয়েজ ভোল্টেজ কনস্ট্যান্ট হয়। প্যারালাল কানেকশনে কি হয়, ভোল্টেজ কনস্ট্যান্ট হয় কিসে, প্যারালাল কানেকশন, সমান্তরাল সমবায়। এবার কথা হলো কি, যখন ভোল্টেজ সমান করব, এই বিন্দুটার নাম আমি দিলাম এ বিন্দু। ঠিক আছে, এটার নাম আমি এ আর বি দিচ্ছি না, এইখানে যা ভোল্টেজ হবে এখানে তাই ভোল্টেজ হবে, এটার নাম আমি দিচ্ছি এ, এটার নাম দিচ্ছি বি। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে লিখতে পারবো ভোল্টেজ ডিফারেন্স, ঠিক আছে, ইজ ইকাল টু এই বিন্দুর ভোল্টেজ ডিফারেন্স। ঠিক আছে, এবার এটাকে আমি ডেল্টা দিয়ে লিখে দিচ্ছি ডিফারেন্স। তাহলে এ বিন্দুতে কে যুক্ত আছে দেখে নাও, শান্ট যুক্ত আছে। তাহলে এ বিন্দুর ভোল্টেজ ডিফারেন্স, ভোল্টেজ সমান আমরা কি জানি, ভি ইজ ইকাল টু আই আর। তাহলে শান্টের মধ্যে দিয়ে এ বিন্দুতে কে যুক্ত আছে, শান্ট যুক্ত আছে, শান্টের মধ্যে দিয়ে কারেন্ট কত, আইএসএইচ, ইন্টু শান্টের রেজিস্ট্যান্স কত, আর এস এইচ। তাহলে বুঝতে পারলে শান্ট এ বিন্দুতে যুক্ত আছে, তার এ বিন্দুতে শান্টের জন্য ভোল্টেজ ডিফারেন্স কত হবে, আই ইন্টু আর। একই রকম বি বিন্দুতে কে যুক্ত আছে, অ্যামিটার যুক্ত আছে, অ্যামিটারের জন্য ভোল্টেজ ডিফারেন্স কত হবে, অ্যামিটারের জন্য কারেন্ট ইন্টু অ্যামিটারের রেজিস্ট্যান্স। ঠিক আছে, এবার আমার অঙ্ক কমপ্লিট। এবার আমি এখান থেকে কি পাবো, আমি ভ্যালু পেয়ে গেছি, শান্টের ভ্যালু কত, কারেন্টের 99 মিলি অ্যাম্পিয়ার, ইন্টু শান্টের রেজিস্ট্যান্স কত, এটাই আমাকে বার করতে হবে। ফাইন্ড দ্য ভ্যালু অফ শান্ট মানে কি, সেই রেজিস্ট্যান্সটা কত, শান্টের রেজিস্ট্যান্সটা কত, এটা বার করতে হবে। মিলি অ্যামিটারের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে আমরা এক্ষুনি পেয়েছি 1 মিলি অ্যাম্পিয়ার, এই যে, ইন্টু মিলি অ্যামিটার রেজিস্ট্যান্স কত বলে দিয়েছে দেখো 100 ওহম। মিলি অ্যামিটারটার রেজিস্ট্যান্স কত, 100 ওহম, 100 ওহম মাপের একটা মিলি অ্যামিটার লাগানো আছে, তাহলে এখানে লিখবো 100 ওহম। এইটা যখন করব তখন আমরা এখান থেকে কি পেয়ে যাব, আর এস এইচ বা শান্টের মান, শান্টের মান কত পেয়ে যাব 100 ডিভাইডেড বাই 99, এটা করলে কত হবে 1.01। ঠিক আছে, 1.01 ওহম। তাহলে শান্টের রেজিস্ট্যান্সটা কত হলো, শান্টের রেজিস্ট্যান্সটা হলো 1.01 ওহম। ঠিক আছে, তোমরা ভিডিওটা প্রথমবারে যদি না বুঝতে পারো আমি আবার বলছি, দ্বিতীয়বার তৃতীয়বার চালু করে দেখবে, প্রত্যেকটা জিনিস তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট স্লাইডে আসি, 7 নম্বর কোশ্চেন, এ ইলেকট্রিক বাল্ব ইজ রেটেড অ্যাজ 220 ভোল্ট অ্যান্ড 80 ওয়াট, এটাকে বলা হয় ওয়াট রেটিং। ওয়াট রেটিং মনে রাখ, ওয়াট রেটিং মানে কি, এখানে কি থাকবে, বলছে যদি একটা বাল্বকে 220 ভোল্ট বিভব প্রভেদের সঙ্গে যুক্ত করতে পারি, তাহলে সে সর্বোচ্চ ক্ষমতায় জ্বলবে এবং তার ক্ষমতাটা কত, 80 ওয়াট, এটা দেওয়া আছে। ঠিক আছে, এবার কথা হচ্ছে আমাকে জিজ্ঞাসা করেছে পাওয়ার রেটিং কি হবে, মিনস হচ্ছে পাওয়ার কি হবে। যে কোনো বাল্বের ক্ষমতা বা যে কোনো ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টের যে ক্ষমতা, সেই ক্ষমতা আমরা যদি পি দিয়ে লিখি, ইজিক্যাল টু হয় ভোল্টেজ, কত ভোল্ট, ইন্টু কি হয় কারেন্ট, ওর মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে। ঠিক আছে, এটাকে আমরা ফর্মুলাটা লিখি, ফর্মুলা কি লিখবো, ফর্মুলা আমি প্রত্যেকটাতে দেখিয়ে দিচ্ছি কি কি ফর্মুলা ইউজ করে আমরা কাজ করছি। পি ইজ ইকাল টু ভোল্টেজ গুণিত কারেন্ট, আবার আমরা এক্ষুনি পড়ে এসেছি ভি ইজ ইকাল টু আই আর, তাহলে এইখানে ভি এর জায়গায় যদি আমরা আই আর বসাই, তাহলে আই আর ইন্টু আই, মানে কি লিখতে পারবো, আই স্কোয়ার আর। এই ভি এর জায়গায় যদি আই আর বসাই তাহলে কি হবে, আই আর ইন্টু আর মানে আই স্কোয়ার আর। আবার আমরা জানি ভি সমান যদি আই আর হয় তাহলে আই সমান কি হবে, ভি বাই আর। তাহলে এইখানে আয়ের জায়গায় এই যে ইকুয়েশনটা, এখানে আয়ের জায়গায় কি বসাবো, ভি বাই আর, ভি বাই আর বসালে কত হবে, ভি স্কোয়ার বাই আর। ঠিক আছে, পি সমান মনে রাখবে ভি ইন্টু আই, ভি ইন্টু আই মনে রাখার পর একবার ভি সমান আই আর বসাবে, তাহলে এই ইকুয়েশনটা পেয়ে যাবে।
একবার আই সমান ভি বাই আই বসাবে, ভি বাই আর বসাবে, তাহলে হচ্ছে ভি স্কোয়ার বাই আর, এই ইকুয়েশনটা পেয়ে যাবে। এই তিনটে ইকুয়েশন কেন মনে রাখতে হবে যদি জিজ্ঞাসা করো, তাহলে বলবো কারণ পাওয়ারের ইকুয়েশনে কখন কোনটা ভ্যালু দেবে বলা যাবে না। কখনো হয়তো ভোল্টেজ আর কারেন্ট দিয়ে দিয়ে তোমাকে পাওয়ার বার করতে দেবে, কখনো হয়তো কারেন্ট আর রেজিস্ট্যান্স দিয়ে দিয়ে তোমাকে পাওয়ার বার করতে দেবে। আবার এই যে অঙ্কটা দেখো, এইখানে কিন্তু কি দিয়ে দিয়েছে, পাওয়ার আর ভোল্টেজ দিয়ে দিয়েছে, সেটা দিয়ে বার করতে দিয়েছে। ঠিক আছে, তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কিভাবে করব সেটা তো দেখাবো, কিন্তু এই তিনটে পাওয়ারের ফর্মুলাই মনে রাখতে হবে। ঠিক আছে, এবার কথা হলো এই কোশ্চেনটা কি দিয়েছে একটু বুঝে নি। বলছে এই যে বাল্বটা, এটা যদি 220 ভোল্টে আমি কানেকশন করে দিই, তাহলে এটা সর্বোচ্চ ক্ষমতায় জ্বলবে এবং কত ওয়াট ক্ষমতা সে প্রদর্শন করবে, কত ওয়াট, সেটা হচ্ছে 80 ওয়াট। বলছে যদি আমরা এই 220 ভোল্টের সঙ্গে যুক্ত না করে এই বাল্বটিকে যদি 110 ভোল্টের সাথে যুক্ত করি, তাহলে কি ঘটবে বলো, এইটা জিজ্ঞাসা করেছে। বলছে 110 ভোল্টের সঙ্গে যুক্ত করলে তার পাওয়ার কত হবে, 80 ওয়াট হবে না 60 ওয়াট হবে না 40 ওয়াট হবে নাকি 20 ওয়াট হবে, এইটা হলো কোশ্চেন। অনেকে কি করে দেবে, অনেকে 220 জন্য 80 ওয়াট, তাহলে 110 জন্য 80/2 মানে হচ্ছে 40 ওয়াট করে দেবে। কিন্তু এইভাবে অ্যান্সার করা যায় না। ঠিক আছে, যদি এটা করে থাকো তাহলে ভুল হয়ে যাবে। কেন ভুল হয়ে যাবে আমি এখানে করে দেখিয়ে দিচ্ছি। দেখো, প্রথমে বাল্বটার পাওয়ার কত ছিল, ভি স্কোয়ার বাই আর, এই ফর্মুলায় বার করবো, কেন এক্ষুনি বুঝতে পেরে যাবে। পাওয়ার ইজ ইকাল টু ভি স্কোয়ার বাই আর লিখতে পারি। এবার পাওয়ার প্রথমে কত ছিল, 80 ওয়াট, তাহলে পাওয়ারের জায়গায় 80 লিখলাম। ইজ ইকাল টু ভি এর জায়গায় কত ছিল, 220 ভোল্টে যুক্ত ছিল, তাহলে 220 স্কোয়ার ডিভাইড বাই আর। এখান থেকে আর এর মান পেয়ে যাব, যে বাল্বটা যে যুক্ত ছিল তার রেজিস্ট্যান্স কত ছিল, সেই বাল্বের রোধ কত ছিল। তাহলে বাল্বের রোধ কত হবে, 220 হোল স্কোয়ার ডিভাইডেড বাই আর, এটা সরি ডিভাইড বাই 80। এই 80 দিয়ে ভাগ, এটা স্কোয়ার করে 80 দিয়ে ভাগ করলে, ঠিক আছে, তোমরা যে ভ্যালুটা পাবে দিস ইজ 605। ঠিক আছে, এটা তোমরা করলেই বুঝতে পেরে যাবে। ঠিক আছে, এবার কথা হলো আমরা তো পেয়ে গেলাম কি, বাল্বের রেজিস্ট্যান্স। ঠিক আছে, বাল্বের রেজিস্ট্যান্স যখন পেয়ে গেলাম, মনে রাখবে একটা কথা, আমরা এখানে 220 ভোল্ট থেকে চেঞ্জ করে 110 ভোল্ট করে দিচ্ছি, তাই তো। কিন্তু মনে রাখবে ভোল্টেজ চেঞ্জ হয়ে গেলেও বাল্বটার রেজিস্ট্যান্স কখনো পরিবর্তন হবে না। রেজিস্ট্যান্স আমি এখানে লিখে দিচ্ছি, রেজিস্ট্যান্স অফ বাল্ব is always constant। মনে রাখবে বাল্বের কারেন্ট, বাল্বের ভোল্টেজ যাই চেঞ্জ হয়ে যাক না কেন, রেজিস্ট্যান্স কখনো চেঞ্জ হবে না, কারণ রেজিস্ট্যান্স বাল্বের কোন মেটেরিয়াল দিয়ে তৈরি তার উপর ডিপেন্ড করে। তাহলে চলো বাল্বের রেজিস্ট্যান্স পেয়ে গেলাম, তাহলে যখন আমরা 110 ভোল্টের সাথে যুক্ত করছি তখনও বাল্বের রেজিস্ট্যান্সটা একই থাকবে, কারণ সেম বাল্বই যুক্ত করেছি। তাহলে এখান থেকে কি করব, পি ইজ ইকাল টু আবার লিখবো ভি স্কোয়ার বাই আর। এখন কত ভোল্টের সাথে যুক্ত করেছি, 110 ভোল্টের সাথে, তাহলে 110 স্কোয়ার ডিভাইড বাই কত রেজিস্ট্যান্স বাল্বের, 605 ওহম। তাহলে এই জিনিসটা যদি করা হয় তাহলে অ্যান্সার আসবে কত, করে দেখবে 20 ওয়াট। তাহলে অ্যান্সার কত হলো আমার, অ্যান্সার হলো যদি 110 ভোল্টে যুক্ত করি তাহলে অ্যান্সার হবে 20 ওয়াট, নট 40 ওয়াট। ঠিক আছে, ভালো করে এখানটা দেখে নেবে। নেক্সট স্লাইডে যাই। 8 নম্বর কোশ্চেন কি বলেছে, একটি বাস মুভিং অ্যালং এ স্ট্রেট লাইন। মনে রাখবে যদি কোনো বাস হোক, ট্রাম হোক, যে কোনো বস্তু স্ট্রেট লাইনে মুভমেন্ট করে, তাহলে আমরা কি লাগাতে পারি, চারটে ফর্মুলা লাগাতে পারি, এখানে আমি লিখে দিচ্ছি। ভি ইজ ইকাল টু ইউ প্লাস এটি, এবং তাদের ত্বরণ বা অ্যাক্সিলারেশন যদি ফিক্সড থাকে তবেই। আর কি, ভি স্কোয়ার ইজ ইকাল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এগুলো প্লাস মাইনাস চেঞ্জ হয়। আর কি, এস ইজ ইকাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এগুলো আমি ক্লাসে ডিটেলসে করাবো। আর একটা হয় এস এন এফ, ইউ প্লাস হাফ এ ইন্টু 2n-1, n তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তো এই চারটে ফর্মুলা আছে। এবার আমাকে দেখে নিতে হবে কোনটাই কোন ফর্মুলাটা লাগবে। স্ট্রেট লাইনে যাচ্ছে মানে এগুলো সবই ভ্যালিড হবে। ঠিক আছে, বলেছে স্ট্রেট লাইনে কত বেগ নিয়ে যাচ্ছে, 20 মিটার পার সেকেন্ড। তাহলে এটা আমার কি, ইনিশিয়াল ভেলোসিটি। তাহলে ইনিশিয়াল ভেলোসিটি, এটাকে আমরা ইউ দিয়ে লিখছি, দ্যাট ইজ 20 মিটার পার সেকেন্ড। নেক্সট কি,
undergoes an acceleration, that is acceleration. অ্যাক্সিলারেশনকে আমরা কি দিয়ে লিখছি? এ। এটাও বলে দিয়েছে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বলেছে আফটার 2 সেকেন্ড ইট স্পিড উইল বি, টাইম কত বলে দিয়েছে? টি ইজ ইকাল টু 2 সেকেন্ড। ইট স্পিড উইল বি মানে কি? ফাইনাল ভেলোসিটি জানতে চেয়েছে, বা ফাইনাল স্পিড কত সেটা জানতে চেয়েছে। 2 সেকেন্ড পরে তার বেগ কত হবে এটা জানতে চেয়েছে, দ্যাট ইজ ভি জানতে চেয়েছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এ দেওয়া আছে, টি দেওয়া আছে, ইউ দেওয়া আছে, তাহলে কোন ফর্মুলায় যাবে? ফার্স্ট ফর্মুলায়, ভি ইজ ইকাল টু ইউ প্লাস এট। ভি আমাকে জানতে হবে, ইউ এর মান দেওয়া আছে 20, এ এর মান দেওয়া আছে 4, আর 2 সেকেন্ড পরে বলেছে মানে 2, দ্যাট ইজ ইকুয়াল টু 28 মিটার পার সেকেন্ড। অপশন বি। নেক্সট স্লাইডে আস। এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে দেখবে। এটাকে বলা হয় সলিনয়েড। এটা হচ্ছে, এখানে একটা ব্যাটারি লাগানো থাকে, এখানে একটা চাবি থাকে, ব্যাটারি প্লাস, এখানে ব্যাটারি মাইনাস। তো এটা হচ্ছে সলিনয়েডের মধ্যে দিয়ে ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড বা ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স কিভাবে যায় সেটা হচ্ছে দেখানো আছে। সলিনয়েড কিছু নেই, এরকম একটা চোঙাকৃতি যন্ত্র, তার উপর কি আছে? এরকম উইন্ডিং করা আছে, মানে তার দিয়ে পেঁচানো আছে, এর মধ্যে দিয়ে কারেন্ট পাঠানো হয়। ঠিক আছে, কারেন্ট পাঠানো হয়, তার ফলে এর মধ্যে ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হয়। যে দেখছো চুম্বক বলরেখা তৈরি হয়েছে, ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হয়েছে। এবার জিজ্ঞাসা করেছে ম্যাগনেট, এই সলিনয়েডের জন্য কতটা ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি কত হবে, ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি কত হবে। মনে রাখবে সলিনয়েডের জন্য ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটির ফর্মুলা আছে, খুব ইম্পর্টেন্ট, ফর্মুলাটা ভালো করে জেনে রাখতে হবে। ফর্মুলা হচ্ছে কি? ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটিকে বে দিয়ে লিখছি, বি ইজ ইকাল টু মিউ ইন্টু এন ইন্টু আই। ঠিক আছে, এখানে কি কি জিনিস? বি হচ্ছে ফ্লাক্স ডেন্সিটি, ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি। যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এন। এন হচ্ছে কি? নাম্বার অফ টার্নস, এই যে তারগুলো জড়ানো আছে তার পাক সংখ্যা পার মিটার বা পার ইউনিট লেন্থ। প্রতি একক দৈর্ঘ্যে পাক সংখ্যাকে বলা হয় কি? স্মল এন। এটাকে আমি বাংলায় লিখে দিচ্ছি, একক, যদি কেউ বাংলা দেখো, একক দৈর্ঘ্যে পাক সংখ্যা। যদি 1 মিটার হয়, সেটা 1 মিটার দৈর্ঘ্যে পাক সংখ্যা কত? দ্যাট ইজ স্মল এন। ঠিক আছে, আর কি? আই হচ্ছে কারেন্ট, ওর মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে। আর কি? মিউ। মিউ হচ্ছে কি? পারমিটিভিটি, সরি, পারমিয়াবিলিটি অফ এনি মিডিয়াম, যে কোনো মাধ্যমে। ঠিক আছে, যদি মিউ 0 থাকতো তাহলে আমরা লিখতে পারতাম শূন্য মাধ্যমে। এবার কথা হলো, এইটা হলো মেন ফর্মুলা। এবার আমাকে দেখে নি কি কি দিয়ে দিয়েছে, দেখে নাও। এখানে আমি ছোট করে দেখাচ্ছি। বলেছে এ সলিনয়েড হ্যাজ 1000 টার্নস পার মিটার, তার মানে 1000 টার্নস পার মিটার মানে কি? এন এর মান দিয়ে দিয়েছে। রিলেটিভ পারমিয়াবিলিটি, এই জিনিসটা আমি এক্ষুনি বলছি, রিলেটিভ পারমিয়াবিলিটিকে বলা হয় মিউ আর। রিলেটিভ পারমিয়াবিলিটির মান দিয়ে দিচ্ছে 500। মনে রাখবে রিলেটিভ পারমিয়াবিলিটি, এটার ফর্মুলা হলো মিউ আর ইজ ইকাল টু মিউ বাই মিউ 0। যে কোনো মাধ্যমের চৌম্বক ভেদ্যতা ডিভাইড বাই শূন্য মাধ্যমের চৌম্বক ভেদ্যতা, এর অনুপাতকে বলা হয় মিউ আর। তাহলে এখান থেকে আমরা মিউ ইজ ইকাল টু কত লিখতে পারবো? মিউ আর ইন্টু মিউ 0, তাই তো? সেই জন্য এই ফর্মুলাটাকে আমি লিখছি বি ইজ ইকাল টু মিউ আর ইন্টু মিউ 0 ইন্টু এন ইন্টু আই, কোনো ভুল নেই। এবার মিউ আর এর মান দেওয়া আছে 500, মিউ 0 এর মান দেওয়া আছে, এটাও দেওয়া আছে 4 পাই ইন্টু 10⁻⁻7, আর আই এর মান দেওয়া আছে কত? দেখে নাও, 5 অ্যাম্পিয়ার। সবাই দেখতে পাচ্ছ? এই, তাহলে এখান থেকে বি এর মান কত পাবো? মিউ আর এর মান 500 বসাবো, মিউ 0 এর মান 4 পাই ইন্টু 10⁻⁻7 ইন্টু এন এর মান কত? 500, সরি, এন এর মান 1000 ইন্টু আই এর মান 5। এইগুলো যখন বসিয়ে দেবো, বসিয়ে দেওয়ার পর বি এর মান যেটা আসবে সেটা হলো পাই টেসলা। শুধু পাই থাকবে, বাকি সবগুলো কেটে যাবে। দেখো 500 গুণিত
500 এই 5 আর 5 25, 25 আর 4 100, সব 10 টু দি পাওয়ার টার্মে চলে যাবে। টোটালটা হবে 10 টু দি পাওয়ার 7, আর এখানে আছে 10 টু দি পাওয়ার -7, 1 হয়ে যাবে, শুধু থাকবে পাই। তাহলে পাই টেসলা ইজ দ্য রাইট অ্যান্সার এই কোশ্চেনটার জন্য। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করবে। আমি বলে দিলাম এই যে 5 গুণিত 5 25, 25 গুণিত 4 100। ঠিক আছে, 100-র জন্য দুটো শূন্য, এখানে দুটো শূন্য, 4টা শূন্য, এখানে 3টা শূন্য, 7টা শূন্য। তাহলে 7টা শূন্য মানে 10 টু দি পাওয়ার 7, আর এখানে আছে 10 টু দি পাওয়ার -7, 1 হয়ে যাবে। তাহলে শুধু পড়ে থাকবে কি পাই, সেই জন্য পাই টেসলা। ঠিক আছে, নেক্সট লাস্ট কোশ্চেন আমাদের এই সিরিজের বা সেট 1-এর ফার্স্ট লাস্ট কোশ্চেন। 10টা করে কোশ্চেন থাকবে প্রতিটা সিরিজে, প্রতিটা সেটের 10টা করে কোশ্চেন থাকবে, সবাই ভালো করে প্র্যাকটিস করবে। বলেছে একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর, এই যে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ একটা সমান্তরাল পাত ধারক আছে। এই প্যারালাল প্লেট ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স বা ধারকত্ব সি বলে দিয়েছে। বলেছে এই যে সেপারেট করা আছে দুটো প্লেট, দেখতে পাচ্ছ এই যে দুটো প্লেট সেপারেশন আছে, প্লেট সেপারেশন ডি। এই সেপারেশন যে প্লেটটা আছে এটাকে ডি থেকে কমিয়ে d/2 করে দেওয়া হয়েছে বা হাফ করে দেওয়া হয়েছে। তাহলে বলেছে যে এই দূরত্বটাকে যদি হাফ করে দেওয়া হয় তাহলে কি নতুন ক্যাপাসিটর যেটা তৈরি হবে সেটার মান কত। এবার কথা হচ্ছে অনেকের মনে প্রশ্ন আসবে যে হাফ করলে কি হবে। মনে রাখবে প্যারালাল প্লেট ক্যাপাসিটরের ফর্মুলা ইউজড। কি ফর্মুলা লাগাবো? ফর্মুলা হচ্ছে প্যারালাল প্লেট ক্যাপাসিটরের ক্ষেত্রে ক্যাপাসিটেন্সের ফর্মুলা হচ্ছে ε0a ডিভাইড বাই ডি। ঠিক আছে, এই একটা ফর্মুলা আছে। এটা কি? ফ্রি স্পেসে। ফ্রি স্পেস যদি থাকে কোথায়? ইনসাইড দ্য প্লেটস বা বিটুইন দ্য প্লেটস। এই যে দুটো প্লেট এর মাঝখানে যদি ফ্রি স্পেস থাকে তাহলে ফর্মুলাটা কি দাঁড়ায়? তাহলে ফর্মুলাটা দাঁড়ায় ε0a বাই ডি। এবার কারো মনে হবে ε0টা কি? এটাকে বলা হয় পারমিটিভিটি, তড়িৎ ভেদ্যতা অফ ফ্রি স্পেস, শূন্য মাধ্যমের। এ কে বলা হয় এরিয়া, প্লেটের এরিয়া, এরিয়া অফ দ্য প্লেট। ঠিক আছে, আর ডি কে বলা হয় সেপারেশন। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ এই যে দুটো প্লেট, এই দুটো প্লেটের মাঝখানে সেপারেশনকে বলা হয় কি? ডি, সেপারেশন বিটুইন দ্য প্লেটস। এগুলো সব জানা হয়ে গেল। এটা হচ্ছে 1 নম্বর ফর্মুলা। এবার কথা হচ্ছে যদি এই দুটো প্লেটের মাঝখানে শূন্য মাধ্যম বা ফ্রি স্পেস না থেকে যদি কোনো ডাইইলেকট্রিক মিডিয়াম থাকে, অন্য কোনো মিডিয়াম থাকে, তাহলে এটা কি হয়ে যাবে? তাহলে ফর্মুলাটা হবে ε0a ডিভাইড বাই ডি বাই কে। যেমন ছিল ডি, টি থাকবে, একটা শুধু কে দিয়ে ভাগ হয়ে যাবে। এই কে কে বলা হয় ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট। মনে রাখবে ফ্রি স্পেস থাকলে কে এর মানটা 1 হয়, ওই জন্য এটা দেওয়া হয়নি। ঠিক আছে, যদি ডাইইলেকট্রিক অন্য মিডিয়াম থাকে তাহলে কে এর মান দিতে হবে। ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট। ঠিক আছে, এই ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট এর মান হচ্ছে কে। এবার আমরা দেখে নিই প্যারালাল প্লেট ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স সি দেওয়া আছে, ডিস্টেন্সকে কি করে দিয়েছে? হাফ করে দেওয়া হবে, এবং এই মাঝখানে যে স্পেসটা সেটাকে একটা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট 6 এরকম একটা মিডিয়াম দিয়ে ভর্তি করে দিলে নতুন ক্যাপাসিট্যান্সটা কত হবে জানতে চাওয়া হয়েছে। তাহলে আমরা চলো আমরা এই ফর্মুলায় কি করি, ডিস্টেন্সটাকে অর্ধেক করে দিই আর ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের মান 6 বসিয়ে দিই। তাহলে সি ইজ ইকাল টু ε0a বাই d/2। ঠিক আছে, আর কে টা উপরে উঠে যাবে। ঠিক আছে, এই কেটা উপরে উঠে যাবে। তাহলে কে এর মান 6 ইন্টু ε0a ডিভাইড বাই d/2। এবার কথা হলো, এবার কে এর মান 6 দেখতে পেয়েছো, এই যে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কত দেওয়া আছে? 6। তাহলে এই দুইটাও তো উপরে উঠবে, তাহলে কত হলো? 12 ε0a বাই ডি। এই ε0a বাই ডি এটা সমানিত সি। তাহলে কত অ্যান্সার হয়ে গেল? এটার মান আমি সি প্রাইম দিয়ে দিচ্ছি। তাহলে সি প্রাইম ইজ ইকাল টু হয়ে গেল 12c। তাহলে দিস ইজ আমার আমার নতুন ক্যাপাসিটেন্স কত? সি প্রাইম। এই সি প্রাইম সমান কত হচ্ছে? 12c। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে এই ছিল তোমাদের টোটাল ফিজিক্স নিউমেরিক্যালস এর ফার্স্ট সেট, সেট 1। ঠিক আছে, এটা আমি কমপ্লিট করলাম। প্রত্যেকে ভিডিওটা ভালো করে লক্ষ্য করবে, একবার না বুঝতে পারলে দুবার তিনবার দেখবে। ঠিক আছে, তাহলেই কিন্তু ফিজিক্সের নিউমেরিক্যালস গুলো কভার করা
সহজ হয়ে যাবে। তো আজ এই পর্যন্তই থাকলো। তোমরা প্রত্যেকে আশা করি ভালো করে পড়াশোনা করবে। অল দ্য বেস্ট। চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে গ্রো হওয়ার জন্য সাহায্য করবে। থ্যাংক ইউ সো মাচ।